পাকিস্তানের প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন সেনাপ্রধান। আরও ক্ষমতাধর আসিম মুনির। প্রধানমন্ত্রীর পরামর্শেই এমন সিদ্ধান্ত। ভারতে পুতিনকে গার্ড অব অনার। দিল্লির ওপর বাড়তি শুল্ক আরোপ ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ। দাবি রুশ প্রেসিডেন্টের। দেখা করতে না দেওয়ার অভিযোগ রাহুলের। কোনোভাবেই কমছে না রাশিয়া ইউক্রেন উত্তেজনা। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। ট্রাম্পের দেয়া প্রস্তাবে পুরোপুরি একমত নয় মস্কো, জানালো ক্রেমলিন। ক্যারিবীয় উপকূলে আবারও সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 4, নিশ্চিত করলেন সমরমন্ত্রী হেক্সেট। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। বিভিন্ন দেশে দেখা মিলল বছরের শেষ সুপারমুনের। আর্জেন্টিনা ও চিলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উপভোগ করলেন বিরল দৃশ্য। গাজার সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত। ত্রাণ সহায়তা লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। তেল আবিবের বিরুদ্ধে প্রায় 40 হামাস সদস্যকে হত্যার দাবি। 2 দিনের ভারত সফর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পুতিন। পরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। 2 দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ইউক্রেন যুদ্ধও উঠে আসে আলোচনায়। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট। শিল্প, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা উৎপাদন ও নতুন বাণিজ্য রুট সবই আলোচনায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপর বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন পুতিন। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া রাষ্ট্রীয় নৈশভোজ সভায় যোগ দেবেন তিনি। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। ভারত সফরের আগে গণমাধ্যমকে রুশ প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে জানান তিনি। নয়াদিল্লির উপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন পুতিন। এদিকে বিরোধী দলগুলোকে বিদেশি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, নরেন্দ্র মোদী আর তার প্রশাসন নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই এমনটা করছেন। আর এই চর্চার কারণে ভারতের প্রচলিত গণতান্ত্রিক পরম্পরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আরও ক্ষমতা দেয়া হলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তাকেই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগে অনুমোদন দেন। গেল মাসে পাকিস্তানের সংবিধান সংশোধনের পর নৌ, সেনা ও বিমান বাহিনীর সমন্বয় আরও সুসংহত করতে প্রথমবারের মতো এ পদ চালু করা হয়। নতুন কাঠামোর ফলে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির পদ বাতিল করা হয়েছে। আর মুনির তার সেনাপ্রধানের দায়িত্বের পাশাপাশি নতুন পদও সামলাবেন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মুনিরের নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের জট কাটল। একই সঙ্গে বিমান বাহিনী প্রধানেরও মেয়াদ 2 বছর বাড়ানো হয়েছে। যে কোনোভাবেই হোক ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রুশ জাহাজে হামলাকে কেন্দ্র করে কিয়েভ মস্কোর কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্ক। এমন অবস্থার মধ্যেও 2 দেশের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতি টানতে 2 দেশের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা। গত 2 দিনে ইউক্রেনের প্রায় 150 এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। এমনকি অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি দেশটির। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় একটি মিগ-29 যুদ্ধবিমান ও একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। স্পেশাল ফোর্সগুলো রাশিয়ার দখলকৃত এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি। এদিকে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে যে কোনোভাবে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, সামরিক বা অন্য কোনো উপায় যেভাবেই হোক ডনবাস ও নোভরসিয়া মুক্ত করা হবে। রুশ গণমাধ্যম বলছে, পুতিনের এমন মন্তব্য দখল করা অঞ্চল থেকে না সরারই ইঙ্গিত।
এদিকে গত ২৯ নভেম্বর কৃষ্ণসাগরে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়ার কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজে হামলা উদ্বেগজনক উল্লেখ করে তুরস্কের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে হামলার বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য দেশটির। জ্বালানির প্রবাহ অবাধ রাখতে অবকাঠামোগুলোকে সংঘাতের বাইরে রাখার আহ্বান জানান তুরস্কের জ্বালানি মন্ত্রীও। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও জানান পুতিন। ভারত সফররত রুশ প্রেসিডেন্টকে এদিন গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে বিরোধীদের সঙ্গে পুতিনকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গাজায় বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সহায়তা লুট ও হামাস বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের সুড়ঙ্গে থাকা প্রায় ৪০ হামাস সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। এমন অবস্থায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয় আগামী বছরের ইউরোভিশন গানের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসনে সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়েলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার রাফা শহরে মাটির নিচে সুড়ঙ্গে থাকা প্রায় অর্ধশত হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। তেল আবিব ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, বহু হামাস সদস্য কয়েক মাস ধরে সুড়ঙ্গে আটকা ছিল, যাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন এবং কিছু সদস্য আত্মসমর্পণ করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ত্রাণ সহায়তা লুটের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলিপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানা গেছে। গণমাধ্যম বলছে, গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে আহত হলে তাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু শাবাবের গ্রুপ পপুলার ফোর্স দীর্ঘদিন ধরে হামাস বিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল। গাজার মতো লেবাননেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের মাহরুনা, জাবা সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদাররা। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেমের কাছে দখলদারদের অভিযান ও গুলিতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে গাজায় মানবিক সংকট লাঘব এবং পুনর্গঠন পরিকল্পনায় সহায়তায় ফিলিস্তিনকে $100 মিলিয়ন সাহায্য দেওয়ার ঘোষণায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চীনের এই উদারতার প্রশংসা করেন তিনি। ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই সময় সেখানে অনেকে কাজ করছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সব কর্মচারীকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, প্রথমে ভবনের বাইরের দিকে আগুন লাগার পর ধীরে ধীরে সেটি ভেতরেও ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। জোহরান মামদানির গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়েই নির্ধারিত সময়ে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহুকে আদৌ গ্রেফতার করা যাবে কিনা এ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। গাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গেল বছরের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপরই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দেন, শহরে পা রাখলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। তবে মামদানির সতর্কতা উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার কথা জানালেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে কথা জানান তিনি। মামদানির সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে জানান, নিউ ইয়র্কের নতুন মেয়র ইহুদিদের টিকে থাকার অধিকার মেনে নিলে তবেই তিনি আলোচনায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এ পরোয়ানায় কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তার করার এখতিয়ার আদৌ কোনো মেয়রের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবিকভাবেই প্রায় অসম্ভব। এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর পক্ষ নিয়েছেন। এতে আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। বাংলাদেশি ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করছে যুক্তরাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়।
ভিসার অপব্যবহার আর কঠোর অভিবাসন নীতির চাপে অন্তত 9টি বিশ্ববিদ্যালয় এই দুই দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে। এতে বাতিল হয়েছে প্রায় 12,000 ভিসা আবেদন। ক্যারিবীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় চলছিল। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে হামলাটি পরিচালনা করা হয় বলে জানা গেছে। এদিকে পেন্টাগন দাবি করেছে নিহতদের সবাই মাদক সন্ত্রাসী ছিলেন। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী কঠোর অভিযানে এখন পর্যন্ত 80 জনের বেশি সন্দেহভাজন পাচারকারী নিহত হয়েছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন অস্ত্রহীন নৌযাত্রীদের লক্ষ্য করে আঘাত করা যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত হতে পারে।